গুড আফটারনুন সবাইকে। কেমন আছি আমরা সবাই? নিশ্চয়ই ভালো আছি, সুস্থ আছি। আমরা সমাস নিয়ে আলোচনা করছি, সমাসের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করছি এবং কিভাবে একটি সমাসের ব্যাস বাক্য করে ভাঙাতে হয় সেটিও আমরা আলোচনা করছি। তো এর আগের ক্লাসে আমরা কর্মধারয় সমাসের প্রাথমিক যে আলোচনাগুলো, কর্মধারয় সমাস কাকে বলে, কর্মধারয় সমাসের ব্যাস বাক্য করার নিয়ম এবং কর্মধারয় সমাস কত প্রকার এই নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা যে কর্মধারয় সমাসের ৩ প্রকার, এই ৩ প্রকারের দুটো প্রকার নিয়ে আজকে কথা বলবো। একটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস এবং আরেকটি হচ্ছে মধ্যপদরূপী কর্মধারয় সমাস। আমাদের বাকি থাকবে উপমামূলক কর্মধারয় সমাস, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই শুরু করি কোনটা দিয়ে? সাধারণ কর্মধারয় সমাস দিয়ে। আমি বলেছিলাম কর্মধারয় সমাসে বিশেষ্য এবং বিশেষণের যে ব্যাপারটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের কোনটা নাউন এবং কোনটা অ্যাডজেক্টিভ এটা ভালোভাবে জানতে হবে। এটি যদি আমরা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু আমাদের কর্মধারয় সমাস ভাঙাতে কোনো সমস্যা হবে না। তো আমরা প্রথমেই চলে যাব সাধারণ কর্মধারয় সমাসে। সেদিন আমরা যে আলোচনা করেছিলাম কর্মধারয় সমাসের এবং সেখানে যে সমাসগুলো আমরা ভাঙিয়েছিলাম, আমি সেদিনই বলেছিলাম যে এগুলো সবগুলোই সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ। তাহলে সাধারণ কর্মধারয় সমাস কাকে বলে? বিশেষণ বিশেষ্য, বিশেষণ বিশেষণ সাধারণ কর্মধারয় সমাস। বিশেষণ বিশেষ্য মিলে, বিশেষণ বিশেষণ মিলে এবং বিশেষ্য বিশেষ্য মিলে যে সমাস হয় তাকেই মূলত সাধারণ কর্মধারয় সমাস বলে। আমাদের পরীক্ষায় সমাস থেকে থিওরিক্যাল প্রশ্ন খুব কম আসে, তার মানে এখান থেকে আমরা খুব কম আশা করব যে কর্মধারয় সমাস কাকে বলে, কত প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো, এরকম প্রশ্ন সমাসের ক্ষেত্রে আসে না। সমাসে যেটা আসে সেটা হচ্ছে কতগুলো পদ দেয়া থাকে, সেই পদগুলো আমাকে ভেঙে ভেঙে দেখাতে হয় যে কোনটা কোন সমাসের অন্তর্ভুক্ত। তো তারপরও আমাদের জানার জন্য জানতে হবে যে সাধারণ কর্মধারয় সমাস কাকে বলে। আমি আবারও বলছি, বিশেষণ বিশেষ্য, বিশেষণ বিশেষণ, বিশেষ্য বিশেষ্য মিলে যে কর্মধারয় সমাস হয় তাকে সাধারণ কর্মধারয় সমাস বলে। ঠিক আছে, এখন আমি সরাসরি সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণে চলে যাব যেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন বোর্ডে এসেছিল। আগে আমি লিখে ফেলি। গণ্যমান্য, গিন্নিমা, কদাচার, কাপুরুষ, সুপুরুষ, নবপৃথিবী। নবযৌবন, নবরত্ন, বেগুন ভাজা,
পদগুলো লিখেছি এগুলো সবগুলোই কিন্তু সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ। এর আগের দিন আমি বলেছিলাম যে সাধারণ কথাটা লিখতে হয় না, জাস্ট কর্মধারয় সমাস লিখলেই হয়ে যায়। হ্যাঁ, তো এখানে যেটা দেয়া আছে প্রথমেই গণ্যমান্য। তো গণ্যমান্য কি আমরা আলাদা কোনো ব্যক্তিকে বলি? গণ্যমান্য একজন যাকে সম্মান করা যায়, সম্মানীয় ব্যক্তিকে মূলত আমরা গণ্যমান্য ব্যক্তি বলি। তাহলে একজন ব্যক্তির ক্ষেত্রে এটি কিন্তু দুটো বিশেষণ একই ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে। তো সেদিক থেকে এটা হচ্ছে কর্মধারয় সমাসের উদাহরণ। তাহলে এটাকে আমরা ভাঙাবো কিভাবে? গণ্যমান্যকে যেহেতু একই ব্যক্তিকে বোঝাচ্ছে তাই আমরা কি লিখবো? যিনি গণ্য তিনি মান্য। ঠিক আছে, তাহলে গণ্যমান্য কি হবে? যিনি গণ্য তিনি মান্য। একইভাবে দেয়া আছে গিন্নিমা। গিন্নি এবং মা দুটো বিশেষ্য পদ একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। আমরা আলাদাভাবে গিন্নি একজন মা একজন এভাবে বলি না, বাড়ির কর্ত্রীকেই মূলত গিন্নিমা বলা হয় একজন ব্যক্তিকে নির্দেশ করার কারণে। এটাও আমরা গণ্যমান্য মতো করে ভাঙাবো। যিনি গিন্নি তিনি মা, একজন ব্যক্তিকে নির্দেশ করছে, তাই যিনি গিন্নি তিনি মা, গিন্নিমা। ঠিক আছে, গণ্যমান্য তাহলে কি? যিনি গণ্য তিনি মান্য, গিন্নিমা হচ্ছে যিনি গিন্নি তিনি মা, যেহেতু একজন ব্যক্তিকে নির্দেশ করা হচ্ছে। তারপরে দেখো দেয়া আছে কদাচার। কদাচার মানে যার আকার বা যার শারীরিক যে অবয়ব সেটা সুন্দর না। তাহলে কদাচার এবং এটা আগে আমরা করিনি। কদাচার থাকলে এটাকে আমরা করব কু দিয়ে। এটা আমরা মনে রাখবো, নেগেটিভ কোনো কিছু থাকলে ক থাকলে সেটা কু দিয়ে করতে হবে। কু যে আচার হবে, কদাচার মানে খারাপ আচরণ যেটা। ঠিক আছে, খারাপ আচরণ, কু যে আচার। তারপরে দেয়া আছে কি? কাপুরুষ, যে পুরুষ দেখতে সুন্দর নয়। আমরা এটা কা দিয়ে করব না, এটা আমরা কু দিয়েই করব। কু যে পুরুষ, কাপুরুষ। হ্যাঁ, একইভাবে সুপুরুষ হচ্ছে সুন্দর পুরুষ। তাহলে কি হবে এটা? সু যে পুরুষ। আমরা সাধারণ কর্মধারয় সমাসে বলেছি যে যে দিয়ে করা যাবে, যিনি তিনি দিয়ে করা যাবে। এটা কিন্তু সাধারণ কর্মধারয় সমাস করার একটা নিয়মের মধ্যে পড়ে। তাই সুপুরুষ কি? যে পুরুষটা দেখতে সুন্দর। সু যে পুরুষ, সু মানে কিন্তু এখানে সুন্দর, আর কু মানে কিন্তু অসুন্দর বা নেগেটিভ অর্থে বোঝানো হচ্ছে। তারপরে দেয়া আছে নব পৃথিবী। নব পৃথিবী মানে হচ্ছে নতুন যে পৃথিবী। আমরা নব দিয়ে লিখব, নব যে পৃথিবী। নব কিন্তু বিশেষণ, এটা আমাদের আরেকটা নিয়মের মধ্যে ছিল যে সাধারণ বা কর্মধারয় সমাসের ক্ষেত্রে বিশেষণটা আগে বসে। এবং সাধারণ কর্মধারয় সমাস কাকে বলে সেখানে আমরা দেখেছিলাম যে বিশেষণ এবং বিশেষ্য যোগেও সাধারণ কর্মধারয় সমাস হয়। তো এটা হলো বিশেষণ, এটা হলো বিশেষ্য। সু হচ্ছে বিশেষণ, পুরুষ হচ্ছে বিশেষ্য। কু হচ্ছে বিশেষণ, পুরুষ হচ্ছে বিশেষ্য। নবযৌবন আমরা একইভাবে ভাঙাবো। নব যে যৌবন। নবরত্নকেও আমরা একইভাবে ভাঙাবো, নব যে রত্ন। ঠিক আছে, তাহলে আমি আবারও আরেকবার প্রথম থেকে বলি। গণ্যমান্য হচ্ছে যিনি গণ্য তিনি মান্য, গিন্নিমা যিনি গিন্নি তিনি মা, কদাচার হচ্ছে কু যে আচার, কাপুরুষ হচ্ছে কু যে পুরুষ, সুপুরুষ হচ্ছে সু যে পুরুষ, নব পৃথিবী নব যে পৃথিবী, নব যৌবন
নব যে যৌবন, নবরত্ন, নব যে রত্ন, এগুলো সবগুলোই হচ্ছে কর্মধারয় সমাস। এরপরে দেখো তিনটি আমাদের একরকম আছে, বেগুন ভাজা, আলু সিদ্ধ, হলুদ বাটা। তো আমরা যেভাবে আগের গুলো করলাম, নব যে রত্ন, এখন আমরা কি বেগুন যে ভাজা এ কথাটা মনে হয় বলতে পারি না, ভাজা যে বেগুন, এটা এই বাক্যটা মনে হয় পারফেক্ট এটার জন্য। এবং ভাজাটা কিন্তু বিশেষণ, বেগুনটা কিন্তু বিশেষ্য, তাহলে বেগুন যে ভাজা এটা আমরা বলবো না, যেহেতু সাধারণভাবে দেখা যায় যে বিশেষণটা আগে বসে, তাই এখানকার বিশেষণ হচ্ছে ভাজা, বেগুনের একটা অবস্থাকে বোঝাচ্ছে, সেটা হলো ভাজা অবস্থায় আছে, তাই আমরা আগে ভাজাটা এখানে নিয়ে আসবো। কেমন? তাহলে আমরা কি লিখবো? ভাজা যে বেগুন, ভাজা যে বেগুন। তারপরে আলু সিদ্ধ একইভাবে হবে। দেখো, আলু যে সিদ্ধ হয় না, আলুর একটা অবস্থা হচ্ছে সিদ্ধ অবস্থা, এবং এটা যেহেতু বিশেষণ, আলুটা বিশেষ্য, তাই আগে আমরা বিশেষণটাকে নিয়ে আসবো। একইভাবে এখানে আমরা কি লিখবো? সিদ্ধ যে আলু। কেমন? তারপরে হলুদ বাটা, হলুদেরও একটা অবস্থাকে বোঝাচ্ছে যে হলুদটা বাটা অবস্থায় আছে, এবং হলুদ হলো বিশেষ্য আর বাটা হলো বিশেষণ। বিশেষণ যেহেতু আগে বসে, তাই আমরা লিখবো বাটা যে হলুদ। হ্যাঁ, এখানে আমাদের আগেই বিশেষণটা দেয়া আছে, তাই আমরা এখানে বিশেষণটাই আগে লিখবো। মহাপৃথিবী হলো মহা যে পৃথিবী। ঠিক আছে, মহা যে পৃথিবী। তাহলে আমি আরেকবার বলছি, বেগুন ভাজা হচ্ছে ভাজা যে বেগুন, আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু, হলুদ বাটা, বাটা যে হলুদ, বাটা যে হলুদ, মহা পৃথিবী হলো মহা যে পৃথিবী। এগুলো হচ্ছে কর্মধারয় সমাসের উদাহরণ। এগুলো হচ্ছে বিভিন্ন সময়ে বোর্ডের যে কর্মধারয় সমাস এসেছে সেগুলো তুলে ধরছি আমি। তারপর আমি লিখব লাল ফুল, লাল গোলাপ, ভালো মন্দ, মহাত্মা, মহাকবি, কৃতদাস, মিঠে করা, সজ্জন, মন্দ ভাগ্য, এই লাল ফুল। তাহলে আমরা কিভাবে বলবো? এখানে লালটা বিশেষণ, ফুলটা হলো বিশেষ্য, তাহলে যেহেতু বিশেষণটা আগে বসবে, তাই আমরা এখানে কি লিখবো? লাল যে ফুল। তারপরে আছে লাল গোলাপ, ফুলের জায়গায় এখানে গোলাপ কথাটা দেয়া আছে, তাই লাল যে গোলাপ, গোলাপের একটা রং লাল, গোলাপ সাদাও হতে পারে, গোলাপ হলুদও হতে পারে, এখানে লালটা ইন্ডিকেট করে দেয়া আছে, তাহলে আমরা কি লিখবো? লাল যে গোলাপ। ভালো মন্দ, এখানে দুটো বিশেষণ একসাথে আছে, এবং বলে ভালো মন্দ কথাটা একসাথেই বলা হয়, সেজন্য যা ভালো তাই মন্দ, যা ভালো তাই মন্দ। তারপরে এখানে দেয়া আছে মহাত্মা, মহা কথাটা থাকলে আমরা এখানে মহৎ দিয়ে করব, মহৎ যে আত্মা,
মহাকবি, আমরা এটা মহান দিয়ে করব, মহান যে কবি। কৃতদাস মানে হচ্ছে যে দাসটাকে ক্রয় করা হয়েছে, তাহলে আমরা কি লিখব? কৃত যে দাস। এই পাশটা আমি আরেকবার পড়ে শোনাচ্ছি। লাল ফুল লিখেছিলাম, লাল যে ফুল। লাল গোলাপ হলো লাল যে গোলাপ। ভালো মন্দ হলো যা ভালো তাই মন্দ। তারপরে মহাত্মা হচ্ছে মহৎ যে আত্মা। মহাকবি মহান যে কবি। কৃতদাস কৃত যে দাস। মিঠে করা কি হবে? যা মিঠে তাই করা। আমাদের একটা আম আছে যেটা কাঁচা অবস্থাতে একটু টক একটু মিষ্টি লাগে, তো আমরা এটা কি লিখবো? যা মিঠে তাই করা। যা মিঠে তাই করা। সজ্জন হচ্ছে সৎ যে জন। মন্দভাগ্য হচ্ছে মন্দ যে ভাগ্য। ঠিক আছে, বলছি মিঠে করা কি? যা মিঠে তাই করা। সজ্জন হলো সৎ যে জন। মন্দভাগ্য হলো মন্দ যে ভাগ্য। এই কয়েকটা মোটামুটি সাধারণ কর্মধারায় সমাসের উদাহরণের মধ্যে বিভিন্ন বোর্ডে এসেছিল। এ বাদেও তোমরা প্র্যাকটিস করবে এটাকে আয়ত্ত করার জন্য। আমি এই কয়েকটা তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে এতক্ষণ ধরে আমরা যেটা দেখলাম সেটা সাধারণ কর্মধারায় সমাস। আমরা ভাঙিয়ে ব্যাস বাক্য করে সাইডে শুধু কর্মধারায় সমাস লিখলেও আমাদের চলবে। এখন আমরা দেখব মধ্যপদলোপী কর্মধারায় সমাস। আগে একটা উদাহরণ দিই, কমন উদাহরণ। সিংহাসন। সিংহাসন কাকে বলা হয়? একটা আসন যেটার উপরে সিংহের একটা আকৃতি বা সিংহের মুখটা দেয়া থাকে, এটাকে সিংহাসন বলে। যেখানে রাজারা বসে বা ওই যে গণ্যমান্য যে প্রধান ব্যক্তি তারা বসে। তো সিংহাসনকে আমরা কিভাবে ভাঙাই? সিংহ চিহ্নিত আসন। এই সিংহ চিহ্নিত আসনকে আমরা কি বলছি? সিংহাসন। এখানে দেখো এই যে ব্যাস বাক্যের সিংহ এবং আসন এখানে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু চিহ্নিত কথাটা এই সমাসের কোথাও কিন্তু স্থান পাচ্ছে না। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মধ্যপদ। এটা যদি পূর্বপদ, এটা যদি পরপদ হয়, তাহলে মাঝখানেরটা হচ্ছে মধ্যপদ। এবং এই মধ্যপদ এই যে সমাসে এসে হারিয়ে যাচ্ছে বা লোপ পেয়ে যাচ্ছে, মধ্যপদ লোপ পেয়ে যাচ্ছে। তাহলে যে কর্মধারায় সমাসের ব্যাস বাক্যে, মনে রাখতে হবে এটা ব্যাস বাক্য, যে কর্মধারায় সমাসের ব্যাস বাক্যে মধ্যপদ লোপ পায় তাকে আমরা মধ্যপদলোপী কর্মধারায় সমাস বলবো। তাহলে মধ্যপদলোপী কর্মধারায় সমাস কি? যে কর্মধারায় সমাসে মধ্যপদটা লোপ পেয়ে যায় বা হারিয়ে যায়। সিংহাসন হচ্ছে সমাস, এটা কর্মধারায় সমাসের উদাহরণ। কোন কর্মধারায় সমাস? মধ্যপদলোপী কর্মধারায় সমাস। কারণ এখানে এই যে মধ্যপদটা আছে সেটা লোপ পেয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে। তো আমরা আরো কিছু উদাহরণ এখন দেখব। মধ্যপদলোপী কর্মধারায় সমাস থেকে আমাদের বোর্ডের পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। আমি লিখি, আয়কর ঈগল পাখি গোলাপ ফুল জয় পতাকা
জয় মুকুট, জয় মুকুট, তারপরে হলো মৌমাছি, আমি কি কি লিখেছি আবারও বলছি, আয়কর, ঈগল পাখি, গোলাপ ফুল, জয় পতাকা, জয় মুকুট, মৌমাছি। এগুলো আমাদের মাথায় রাখতে হবে যে এগুলো মধ্যপদরূপী কর্মধারয় সমাস। এক্ষেত্রে কিন্তু শুধু কর্মধারয় সমাস বললে হবে না, আমাকে এখানে পুরোটাই বলতে হবে। কি বলবো আমি? মধ্যপদরূপী, মধ্যপদরূপী কর্মধারয় সমাস। হ্যাঁ, এখন দেখো আয়কর। আয়কর কাকে বলে? আয়ের উপর অর্পিত কর, এটাকেই আমরা কি বলি? আয়কর বলি। তাহলে আমি কি লিখব? আয়ের উপর অর্পিত কর, এটাকে আমরা বলি আয়কর। তারপরে ঈগল পাখি কাকে বলে? পাখি তো অনেক নাম, টিয়া পাখি, ময়না পাখি, ঈগল পাখি। তাহলে এখানে ঈগল পাখি কাকে বলবো আমরা? ঈগল নামে পাখি, ঠিক আছে। তারপরে হচ্ছে গোলাপ ফুল, এর আগে আমরা পড়েছিলাম লাল গোলাপ। হ্যাঁ, তাহলে ওখানে ছিল লাল যে গোলাপ, কিন্তু গোলাপ ফুল যখন আমরা পড়ব তখন কি বলবো? ফুলের তো অনেক নাম, তার মধ্যে একটা ফুল হচ্ছে গোলাপ ফুল। তাহলে গোলাপ নামে ফুল, ঠিক আছে। গোলাপ ফুল কি হবে? গোলাপ নামে ফুল। তারপরে হচ্ছে জয় পতাকা এবং জয় মুকুট, এ দুটো একই ভাবে আমরা ভাঙাবো। জয় পতাকা হলো জয় সূচক পতাকা, যেটা জয় পতাকা, যেটা জয়, যে পতাকা হচ্ছে জয়কে ইন্ডিকেট করছে। জয় মুকুট হলো জয় সূচক মুকুট। তাহলে আমরা জয় পতাকা কি লিখব? জয় সূচক পতাকা। জয় মুকুট কি লিখব? জয় সূচক মুকুট। মৌমাছি কি লিখব? মৌ আশ্রিত মাছি। এগুলো সবগুলোই হচ্ছে মধ্যপদরূপী কর্মধারয় সমাসের উদাহরণ, এবং মাঝখানের যে মধ্যপদগুলো আছে সেগুলো কিন্তু এক একটা এক এক রকম। আয়করের যেটা মধ্যপদ সেটা হচ্ছে অর্পিত, উপর অর্পিত। আয়কর, এখানে আয় আছে এবং কর আছে, এই মধ্যপদটা কিন্তু এই যে এখানে আমরা যেটা দেখছি সমাস, সেখানে কিন্তু হারিয়ে যাচ্ছে। তাহলে আয়কর কি হচ্ছে? আয়ের উপর অর্পিত কর। ঈগল পাখি, এই যে এই দুটো পদ এখানে আছে, পূর্বপদ এবং পরপদ হিসেবে আছে, কিন্তু এই যে এই মধ্যপদটা, এই মধ্যপদটা কিন্তু এইখানে নেই। এই মধ্যপদটা হারিয়ে যাওয়ার কারণে এটা কিন্তু মধ্যপদরূপী কর্মধারয় সমাস। ঈগল নামের পাখি। গোলাপ ফুল, গোলাপ নামের ফুল, এখানে মধ্যপদ হচ্ছে নামের, এটি কিন্তু হারিয়ে যাচ্ছে। গোলাপ ফুলের মধ্যে কিন্তু এটা নাই, কিন্তু আমাকে যখন ব্যাস বাক্য করতে হচ্ছে তখন কিন্তু এই নামের কথাটা আমাকে দিতে হচ্ছে, মানে একটা মধ্যপদ আমাকে বসাতে হচ্ছে। তারপরে জয় পতাকা, জয় সূচক পতাকা, এটা হচ্ছে মধ্যপদ, যেটা এখানে নেই। জয় মুকুট, জয় সূচক মুকুট, এই যে সূচক কথাটা এই যে সমাসে সেখানে নেই, কিন্তু এই যে মধ্যপদটা হারিয়ে যাচ্ছে, তাই এটার নাম হলো মধ্যপদরূপী কর্মধারয় সমাস। মৌমাছি, মৌ আশ্রিত মাছি, এই যে আশ্রিত মধ্যপদ সেটা যেহেতু এখানে নেই, হারিয়ে যাচ্ছে বা লোপ পাচ্ছে, তাই এটি হলো মধ্যপদরূপী কর্মধারয় সমাস। এটা আমাদের ভালো করে মুখস্থ করতে হবে, না হলে কিন্তু আমাদের মনে থাকবে না। আমরা শিখছি মধ্যপদরূপী কর্মধারয় সমাস। এরপর আরো লিখব
ফৌজদারি আদালত, শিক্ষামন্ত্রী মমতা রস সন্ধ্যা প্রদীপ হাঁটু জল ধর্মঘট। ফৌজদারি আদালত, ফৌজদারি বিষয়ক আদালত, শিক্ষামন্ত্রী, মন্ত্রী তো অনেক টাইপেরই আছে, তাহলে শিক্ষামন্ত্রী কি হবে? শিক্ষা বিষয়ক মন্ত্রী, বিভিন্ন বিষয়ের উপর মন্ত্রী আছে, তার মধ্যে একটি হচ্ছে শিক্ষা, তাহলে আমরা কি লিখবো? শিক্ষা বিষয়ক মন্ত্রী। মমতা রস, মমতা মিশ্রিত রস, যে রসের মধ্যে মমতাটা মেশানো থাকে, তাহলে কি? মমতা মিশ্রিত রস। সন্ধ্যা প্রদীপ, প্রদীপ তো যে কোনো সময়ই জ্বালানো হয়, তাই না? সকালবেলাও কেউ প্রদীপ জ্বালাতে পারে, বিকেল বেলাও জ্বালাতে পারে, কিন্তু এখানে আছে সন্ধ্যা প্রদীপ, তাহলে সন্ধ্যা প্রদীপ কি হবে? সন্ধ্যা বেলায় জ্বালানো প্রদীপ। তারপরে কি আছে? হাঁটু জল, আমরা বলি কোমর জল, হাঁটু জল, তাহলে এই যে জলের একটা পরিমাণকে বোঝাচ্ছে, তাই না? সেটা মানুষের হাঁটু পর্যন্ত হতে পারে, কোমর পর্যন্ত হতে পারে, তাহলে হাঁটু জল কি হবে? হাঁটু পরিমাণ জল। কোমর জল কোমর পরিমাণ জল। ধর্মঘট কি হবে? ধর্ম রক্ষার্থে ঘট। কেমন? তাহলে আমরা কি লিখবো? খুবই দুঃখিত যে আমার কলমটা সমস্যা করছে আজকে। ফৌজদারি বিষয়ক আদালত। কেমন? শিক্ষামন্ত্রী কি বলেছি? শিক্ষা বিষয়ক মন্ত্রী। মমতা রস কি বলেছি? মমতা মিশ্রিত রস। সন্ধ্যা প্রদীপ কি বলেছি? সন্ধ্যা বেলায় জ্বালানো প্রদীপ। তারপরে কি আছে? হাঁটু জল, হাঁটু পরিমাণ জল। হাঁটু হাঁটু পরিমাণ জল। ধর্মঘট হচ্ছে ধর্ম রক্ষার্থে ঘট। আমি খুবই দুঃখিত যে বোর্ডের লেখা বুঝতে একটু কষ্ট হচ্ছে, খুব সম্ভবত মার্কারের কালি শেষ হয়ে গেছে। তারপরও আমি আবারও তোমাদের মুখে বলছি, ফৌজদারি আদালত হচ্ছে ফৌজদারি বিষয়ক আদালত। লিখেছি শিক্ষামন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী। মমতা রস হচ্ছে মমতা মিশ্রিত রস। সন্ধ্যা প্রদীপ সন্ধ্যা বেলায় জ্বালানো প্রদীপ। হাঁটু জল হলো হাঁটু পরিমাণ জল। ধর্মঘট হলো ধর্ম রক্ষার্থে ঘট। একটা জিনিস এখানে খেয়াল করবে, এখানে বিষয়ক কথাটা মধ্যপদ, এটি হারিয়ে যাচ্ছে। শিক্ষা বিষয়ক, এটা মধ্যপদ, এটি হারিয়ে যাচ্ছে। মমতা মিশ্রিত হচ্ছে মধ্যপদ, এই মিশ্রিত হারিয়ে যাচ্ছে, মমতা রস থাকছে। তারপরে সন্ধ্যা বেলায় জ্বালানো প্রদীপ, বেলায় থেকে জ্বালানো, এটি হারিয়ে যাচ্ছে। তারপরে হাঁটু পরিমাণ জল, পরিমাণ হারিয়ে যাচ্ছে। ধর্ম রক্ষার্থে ঘট, রক্ষার্থে যে মধ্যপদ সেটি লোপ পেয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে। তো যেহেতু মধ্যপদ এগুলোতে হারিয়ে যাচ্ছে, এগুলো সবগুলোই হলো মধ্যপদ লুপী কর্মধারায় সমাস। হ্যাঁ,
আমি আরো বলছি, যেহেতু বোর্ডে লেখা বোঝা যাচ্ছে না, আমি মুখেই বলছি। আছে হচ্ছে ছায়া তরু, এটা মধ্যপদলোপী, এটার ব্যাস বাক্য হচ্ছে ছায়া প্রদানকারী তরু। এই যে প্রদানকারী মধ্যপদ, এটি কিন্তু হারিয়ে যাচ্ছে, তাই এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। জ্যোৎস্না রাত, এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস, এটার আমরা ব্যাস বাক্য করব জ্যোৎস্না শোভিত রাত। হ্যাঁ, এই যে শোভিত কথাটা, এটা মধ্যপদ, এটি লোপ পেয়ে যাচ্ছে, তাই এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। প্রাণ ভয়, প্রাণ হারানোর ভয় বা প্রাণ যাওয়ার ভয়, তাই এই হারানোর বা যাওয়ার কথাটা লোপ পাচ্ছে, তাই এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সংবাদপত্র, সংবাদ বহনকারী পত্র, বহনকারী হচ্ছে মধ্যপদ, এটি লোপ পেয়ে যাচ্ছে, তাই এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তারপরে পানা পুকুর, যে পানাটার মধ্যে, যে পুকুরের মধ্যে অনেক পানা থাকে, তোমরা নিশ্চয়ই পানা সবাই চেনো। তো পানা যুক্ত পুকুর, যুক্ত কথাটা মধ্যপদ, এটি হারিয়ে যাচ্ছে, তাই এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। পানা যুক্ত পুকুর। তারপরে আছে ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই, আশ্রিত মধ্যপদ হারিয়ে যাচ্ছে, তাই এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কেমন? তো এগুলো হচ্ছে বিভিন্ন সময়ে বোর্ডে আসা মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। এছাড়াও বইয়ে তুমি অনেক পাবে, আমি তো কয়েকটা তোমাদেরকে বোঝানোর জন্য এখানে দেখিয়ে দিলাম। তোমাদের কাজ হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস এবং মধ্যপদলোপী কর্মধারয় সমাসে যতগুলো পদ আছে সেগুলো লেখা এবং এগুলোর ব্যাস বাক্য করার চেষ্টা করা। ঠিক আছে? যেহেতু এই অধ্যায়টা অনেক বড় এবং এখান থেকে কিন্তু একটা প্রশ্ন, একটা সমাস তোমাদের ভাঙাতে হয়, এটা থাকেই। তাই তোমরা চেষ্টা করবে যে কর্মধারয় সমাস এবং মধ্যপদলোপী কর্মধারয় সমাস যতটুকু বুঝেছো সেটার আলোকে খাতায় লিখে প্র্যাকটিস করা। তো এর পরের দিন যে 3 নাম্বার থাকলো উপমামূলক কর্মধারয় সমাস, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই অবধি থাকবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।